আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবাইকে পবিত্র রমজানুল কারিমের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজান স্পেশাল আরও একটি ভিডিও। তো আমরা বাঙালিরা সাধারণত রমজানে ইফতারের টেবিলে যত কিছুই রাখি না কেন, তবে স্ন্যাক্স আইটেম না থাকলে যেন ইফতার জমে না। তো ভাজা পোড়া আইটেম আসলে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। স্বাস্থ্যের কথা ভেবে যদিও কম খাওয়া হয়, তারপরেও মাঝে সাঝে কিন্তু স্ন্যাক্স আইটেম করতেই হয়। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 4 ধরনের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। রমজানের জন্য এটা পারফেক্ট রেসিপি হতে পারে আমার আজকের এই ভিডিওটায় যে রেসিপিগুলো শেয়ার করব। তো আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করছি। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ আলু নিয়েছি। আলুটাকে কেটে তারপর সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একটা পাতিলের মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি 6টা ডিম। তো এখন ডিমগুলো দেয়া হয়ে গেলে আমি এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আলুটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। তো এইদিকে আমি 300 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। আর এই কিমাগুলো আমি ঘরে তৈরি করে নিয়েছি। তো আমার কিমা তৈরির মেশিন আছে, সেটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো আপনারা বাজার থেকে কেনা কিমা দিয়েও করতে পারেন, কিংবা চিকেনটাকে হাড় ছাড়িয়ে বেটে নিতে পারেন। তো আমি কিন্তু এটা চিকেনের লেগ পিস নিয়েছি, তো আপনারা ব্রেস্টের পিসও নিতে পারেন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিব রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর এটা হচ্ছে লাইট সয়া সস, এটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এখন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। একেবারে কিমাটার সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিব। তো আপনারা চাইলে বিফ কিমা দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটা। আর ঘরে থাকা রেগুলার রান্নার যে মাংস থাকে সেটা কেটেও এটা তৈরি করতে পারেন। তো এইদিকে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, তো ডিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে ডিমটা তুলে নিচ্ছি, তা না হলে আলুর সাথে সাথে ডিমটা জাল করতে থাকলে তো অনেক বেশি ড্রাই হয়ে যাবে ডিমগুলো। তো সেই জন্য ডিমগুলো আগে তুলে নিচ্ছি। তো এদিকে আলুটার পানিটা পুরো শুকিয়ে নিলাম। তো আলুগুলো হয়ে গেছে, তো আলুটা নামিয়ে রাখলাম। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তারপরে তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিব। 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব, তবে খুব বেশি কালার করব না। একটু রংটা চেঞ্জ হলে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা আসলে আপনারা ঝাল যেমন খান ওই অনুযায়ী দিয়ে নেবেন, তবে স্ন্যাক্স আইটেমে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো এখন আমি ম্যারিনেট করে রাখা কিমাগুলো দিয়ে দিচ্ছি। তো এই কিমায় কোনো পানি দিতে হবে না, এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করব চুলার আঁচটা একদম লো মিডিয়ামে করে প্রায় 15 মিনিটের মতো। আর এটা থেকেই পানি ছাড়তে শুরু করবে, সেটা দিয়েই কিমাটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। তো এই যে কিমাগুলো রান্না করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গ্রেট করা কিছু গাজর দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ গাজর হবে। তো গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিলে আর পেঁয়াজে গাজরে মিলে একটা ক্রাঞ্চি ভাব আসবে, খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিংবা আরও 2-1টা সবজি বাড়িয়ে দিতে পারেন, বরবটি, পেঁয়াজ কলি এরকম কিছু। তো এই তো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে বেড়ে নিলাম। তারপরে আমি এখন আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন। আলুটা একটু শক্ত শক্ত নামিয়ে নিতে হবে এই রেসিপিগুলোর জন্য। আর এই যে ডিম 6টা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি
আলুগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। তো ম্যাশারের সাহায্যে আলুটা খুব ভালোভাবে আমি মিহি করে নিব। আর আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, সেক্ষেত্রে আলুগুলো একটু আস্তে আস্তে সেদ্ধ করলে গ্রেট করতে সুবিধা হয়। তো আমি এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি, আর অল্প কিছু পরিমাণে আলু আলাদা রেখে দিলাম, ম্যাশ করা আলু। আর যেটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এটার ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর এটা হচ্ছে ভাজা শুকনা মরিচ একটু ক্রাশ করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। তো এই রেসিপিতে কিছুতেই কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে পানি ছাড়তে শুরু করবে। তো পেঁয়াজ বেরেস্তা আমি 1.5 কাপের মতো ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এই যে মুচমুচে, এটা হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব। তো আর আলুগুলো কিন্তু একটু শক্ত অবস্থায় নামাতে হবে চুলা থেকে এই রেসিপির জন্য। এখানে আমি ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, ম্যাগি নুডলসে যেই মশলাগুলো থাকে সেই 1 প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তার কিছু দিব না। এখন আমি খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে আলুগুলোকে মেখে একটা ভর্তা বানিয়ে নিব। তো এই যে হয়ে গিয়েছে ভর্তা। তো এখন এ থেকে আমি শেপ দিয়ে দিচ্ছি, ডিমের চপ তৈরি করব সেই জন্য। তো এই যে এভাবে আস্ত ডিম দিয়েও করতে পারেন এই রেসিপিটা, আমি 2 ভাবে করে দেখাচ্ছি। তো যেভাবে আস্ত করে নিতে পারেন। তো আমি ডিমগুলোকে কেটে তারপরে একটু ছোট করে করব, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিমগুলো মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে এই যেভাবে তারপরে আলু দিয়ে করে নিতে পারেন। এই চপটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমার আজকের যে 4টা রেসিপি 4টাই কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন 1 থেকে 2 মাস পর্যন্ত। তো এই যে সবগুলো আলুর চপ আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এগুলোকে পাশে রেখে দিয়ে আমি পাতিলটা আবার চুলায় বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ পরিমাণ। তো এর ভিতরে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি বাটার 100 গ্রাম পরিমাণ। তো বাটারের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। তো বাটার এবং লবণটাকে গলিয়ে নিয়ে এখানে ময়দা দিয়ে দিলাম আমি। তো ময়দা দিয়েছি আমি এখানে 3 কাপ পরিমাণ। তো আপনারা রেগুলার যে রুটি খাওয়ার আটা থাকে সেটাও দিতে পারেন। তো এই যে খুব ভালোভাবে ময়দাটা সেদ্ধ করে নিলাম, এই যে এরকম আঠালো আঠালো হলে নামিয়ে নিব। তো বাটারটা দিলে টেস্ট ভালো আসে, সেজন্য আমি বাটার দিয়েছি। বাটার হাতের কাছে না থাকলে সয়াবিন তেল দিলেও হবে। তো এখন খুব ভালোভাবে আমি ময়দাগুলোকে হাত দিয়ে মথে নিব, খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব, সফট একটা ডো তৈরি করে নিব। এই তো আমি বেশ কিছুটা আলাদা রেখে দিলাম, 2/3 রেখে দিলাম আলাদা, আর 1 ভাগ এখানে রেখেছি। এটার সাথে সেই যে আলু রেখে দিয়েছিলাম কিছুটা ভর্তা করা ছাড়া, সেই আলুটা মিশিয়ে দিলাম। এই ময়দার সাথে মিশিয়ে এই আলুটা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি করব। তো দেখুন আমার প্রথম রেসিপি তো প্রথম স্টেপে চলে গেছে, ডিম আলুর চপ। এটা হচ্ছে দ্বিতীয় রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু রোজা ছাড়াও আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন, আর খেতে হয় কিন্তু ভীষণ মজাদার। তো এখন আমি এই ডো থেকে নিয়ে রুটি তৈরি করে নিব প্রথমে। তো যেহেতু আমি আলু দিয়েছি সেজন্য রুটিটা তৈরি করার সময় একটু সাবধানে তৈরি করতে হবে। সাধারণত আমরা রুটি তৈরি করলে রুটিগুলো যেভাবে ঘুরে গোল হয়ে যায়, আলু দেওয়ার কারণে এটা খুব একটা ঘুরতে চায় না। তো এই যে এভাবে করে রুটি তৈরি করার পর আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে এটা কিন্তু একটু মোটা মোটা থাকবে, খুব বেশি পাতলা হবে না, তাহলে আবার স্ন্যাক্সটা ফেটে যেতে পারে সেজন্য। আর আলু দেওয়াতে কিন্তু এটা অনেক নরম থাকবে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি সেই যে চিকেন কিমা রান্না করে রেখেছি, সেই রান্না করা কিমা থেকে দিয়ে দিলাম এর ভিতরে কিছুটা। আর এখানে গ্রেট করা কিছু চিজ নিয়ে নিয়েছি। তো চিজটা স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে, তবে চিজ দিলে অনেক বেশি টেস্টি হয় এই রেসিপিটা। তো এখন আমি এটাকে সিল করব। তো আরেকটা পিস নিয়ে নিলাম। প্রথমে 1 পিসের মধ্যে আমি দিয়ে দিলাম
পুর চিকেনের, তারপরে আরেকটা উপরে পিস নিয়ে তারপরে মুখটাকে সিল করে দিব এভাবে করে, দেখুন। তো এভাবে আটকে দিব। আর এরপরে আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিব, দেখতে ভালো লাগবে আর কি। তো এটা কিন্তু বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনি বা অতিথি আপ্যায়নও রাখতে পারেন, খেতে ভীষণ মজাদার হয় এই রেসিপিটা। তো এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এই যে চামচের সাহায্যে এভাবে টান দিয়ে একটু ডিজাইন করে দিব, তাহলে এটা দেখতে আরও ভালো হয়। তো এই যে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে, আলু এবং ময়দার মিশ্রণটা দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি। তো এটাকে একটা পাশে রেখে দিয়ে এখন আমি তৃতীয় রেসিপিটা তৈরি করব। তো এখন আমি সেই যে ময়দা, আলু ছাড়া যেই ময়দাটা একদম করে রেখেছিলাম, মধ্যে নরম একটা ডো তৈরি করে রেখেছিলাম, সেটাকে আমি রুটি তৈরি করছি। তো আলু দেওয়া ডোটা থেকে রুটি তৈরি করা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু নর্মাল যেই ডো সেটা দিয়ে রুটি ইজিলি হচ্ছে, দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি রুটিটাকে মোটামুটি করে তৈরি করে নিব, খুব বেশি পাতলা করব না, খুব বেশি মোটাও করব না। আবারও কেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে সিম্পল আমরা যে পুলি পিঠা তৈরি করে থাকি সেই পিঠাটাই তৈরি করে নিব। তো আমি হাফ মুন পাই তৈরি করব এখন। তো আবারও সেই চিকেন কিমার যে পুরটা আছে সেটা আমি দিয়ে দিব এটার ভিতরে। তো এই স্ন্যাক্সটার ভিতরে আমি চিজ দিব না, শুধু একটা স্ন্যাক্সে চিজ দিয়েছি, আর অন্যান্যগুলোতে দিব না। তো এটা শুধু চিকেন কিমার যে পুরটা ছিল সেটা দিয়ে তৈরি করছি, এই যে ঝাল পুলি যেটাকে বলা হয় এই আর কি। তো আমরা তো সাধারণত পুলি পিঠা তৈরি করলে যে এরকম ডিজাইন দেই, তো আমি যেহেতু এটাকে তেলে ভাজবো, তারপরে হচ্ছে এই স্ন্যাক্সটাকে আমি ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে তারপরে ভাজবো, সেই ক্ষেত্রে এই ডিজাইনটা দিলে দেখা যাবে না, সেজন্য আমি কোনো ডিজাইন দিব না। তো হাফ মুন পাই সাধারণত ডিজাইন দেয়া থাকে না। তো এখন শুধু মুখটা একটু সিল করে নিব, ভিতরে পুর দিয়ে, আর কিছুই করব না। তো এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব, দেখুন এই যে এভাবে করে সবগুলো বানিয়ে নিব। তো এটা একদমই সিম্পল সহজ রেসিপি, সবাই পারবেন। তো আমার আজকে 4টা রেসিপি একদম সহজ, আপনারা বাসায় এমনিতেই পারবেন। তো এটাও হয়ে গেল। এখন আমি 4 নাম্বার রেসিপিটা তৈরি করে নিব। দেখুন এই যে এরকম পাতলা পাতলা করে একটু রুটি বেলে নিব, তবে খুব বেশি পাতলা না, তাহলে আবার ভিতর থেকে কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে চায়। তো এই যে এভাবে কাটার দিয়ে একটু কেটে নিব রুটিটা, খুব বেশি যে সমান্তরাল হতে হবে ওইরকম না। তো এই যে এরকম একটা সমোসা বা রোলের শিটের মতো করে কেটে নিব। তো এই যে আলু ভর্তা থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, এখন আমি ভর্তাটা একটু দিয়ে নিচ্ছি। তো এভাবে করে একটু ছড়িয়ে দিব ভর্তাগুলো। তো এই রেসিপিটা আসলে বাচ্চাদের জন্য অনেক উপযোগী, টিফিনের জন্য খুবই ভালো হয়। তো এই যে সসেস নিয়ে নিয়েছি, তো এই সসেসগুলো একটু বড় বড় আর একটু মোটা সাইজের, তো আমি কেটে ছোট করে নিয়েছি। তার একটু ছোট বা চিকন সাইজের সসেস হলে আরও সুন্দর হয়। তো আমার ঘরে যেমনটা ছিল আমি ওইটাই নিয়ে নিয়েছি। ব্যাস এবার একটু রোলের মতো এভাবে ঘুরিয়ে নিব। এখন দুই পাশের যে মুখগুলো একটু সিল করে দিব। আর এটা থেকে আসলে বেরোনোর মতো তেমন কিছুই নেই, আলু ভর্তাটা তো এভাবেই আঠালো টাইপের লেগে থাকবে এটার সাথে, আর সসেসটাও বেরোবে না। তো আমি এই যে দুই পাশের মুখগুলো এভাবে সিল করে আটকে দিব। তো এভাবে রোলের মতো করে সবগুলো বানিয়ে নিব। এই যে তৈরি হয়ে গিয়েছে। তো আমার 4টা রেসিপি রেডি। এখন আমি ডিম এবং বিস্কুটের গুঁড়ায় এটাকে গড়িয়ে নিব। তো প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো রুম টেম্পারেচারে থাকলেই ভালো হয়, ঠান্ডা ডিম দিয়ে না করাই ভালো। তো এখন ডিম নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ। তো দুধটা দিলে ডিমটা ঠিকই হয়ে যায় না, একটু পাতলা টাইপের হয়, সেই ক্ষেত্রে স্ন্যাক্সগুলো গড়াতে ভালো হবে ডিমে চুবিয়ে। তো এখন আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমে এই যে ডিম আলুর চপটাকে
একটু গড়িয়ে নিচ্ছি, ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব, কোট করে নিব। তো আপনারা চাইলে এ পর্যায়ে বেসনের ভিতরে চুবিয়ে ভেজে নিতে পারেন, তবে ব্রেড ক্রাম দিয়ে করলেও ভালো লাগে। তো আমি ব্রেড ক্রাম দিয়েই করব। এই যে এভাবে করে তো আমি ডবল কোট করব। তো আপনারা একবার কোট করলেও হবে, তো ডবল কোট করলে আরও বেশি ভালো হয় দেখতে, আর ক্র্যাক হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, এই আর কি ডবল কোট করলে। তা এখন আমি আরও একবার চুবিয়ে নিলাম ডিমে, তারপরে আবারও ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। আর কাঁটা চামচ দিয়ে তুলে নেওয়াই ভালো, সেক্ষেত্রে কাঁটা চামচের যে ফাঁকাগুলো আছে সেখান দিয়ে ডিমের এক্সট্রা অংশগুলো পড়ে যাবে, সেই ক্ষেত্রে ব্রেড ক্রামগুলো নষ্ট হবে না, স্ন্যাক্সের সাথে খুব বেশি ডিমের ভিজানো অংশটা লেগে থাকবে না। সেই ক্ষেত্রে ব্রেড ক্রামগুলো দিয়ে অনেকগুলো স্ন্যাক্স আপনারা গড়িয়ে নিতে পারবেন। তো এভাবে করে সবগুলো আইটেম আমি করে নিব। এই তো দেখুন, তো শুধু চিজের স্ন্যাক্সটা ছাড়া বাকি 3টা স্ন্যাক্স আমি ডিম এবং ব্রেড ক্রাম্পে চুবিয়ে এবং গড়িয়ে নিয়েছি। আর চিজের স্ন্যাক্সটা কিছুই করতে হবে না, এটা শুধু তেলে এভাবে ভেজে নিলেই হবে। তো আপনারা চাইলে এই পর্যায়ে এগুলো ফ্রোজেনও করতে পারেন। আমার এর আগের ভিডিওটায় ফ্রোজেন পদ্ধতি আছে, একটা ব্লগ ভিডিওতে রমজানের প্রস্তুতির যে ভিডিও সেটার মধ্যে, তো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে একটু গভীর টাইপের কড়াই নিয়ে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম করে এখন শুধু স্ন্যাক্সগুলো এক এক করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিব, ভিতরগুলো যেন খুব সুন্দরভাবে হয়ে যায় আর উপরে যেন পুড়ে না যায়, সেই জন্য এই যে এরকম কালার করে তুলে নিব। তো এখন একটা প্লেটে কিচেন টিস্যু নিয়ে নিয়েছি, তারপরে এখন কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এতে করে এক্সট্রা যেই তেলটুকু আছে স্ন্যাক্সের সাথে সেই তেলটা টিস্যুগুলো শুষে নিবে আর খেতে তৈলাক্ত হবে না খাবারগুলো। তো এভাবে করে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিব। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটা আইটেম। তো এই যে দেখুন, এই যে এটার ভিতরে চিজ দেওয়াতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো আশা করছি ট্রাই করবেন। তো আমি আমার দ্বিতীয় রেসিপিটাও দেখাই। এই যে এই ডিমের চপগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। এরপরে যে রোলগুলো আমি সসেস দিয়ে তৈরি করে নিয়েছি সেটাও আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, আর দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে উপরে। আর এই যে আমার হাফ মুন পাইগুলোও সব ফাইনালি রেডি। এই যে, তো কেমন লাগলো আমার আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার কষ্টের সার্থকতা। তো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।